সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মনোনয়ন ফরম বিক্রি, আয় বেশি এনসিপির, বিএনপি ও জামায়াতের কত? এদিকে বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। অপরদিকে আওয়ামী রেজিমের ছায়ায় থাকা জাতীয় পার্টির দোটানায়। আরও থাকছে খালেদা জিয়া, শহীদ হাদির কবর জিয়ারাত, যকসু ছাত্রদল প্যানেলের। এবং সবশেষে থাকছে জয়শঙ্কর ইউনুস সাক্ষাৎ না করাতেই কি বন্ধ ভিসা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। মনোনয়ন ফরম বিক্রি, আয় বেশি এনসিপির, বিএনপি ও জামায়াতের কত? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলের মনোনয়ন ফরম বিক্রি করে মোটা অঙ্কের অর্থ আয় করেছে কয়েকটি রাজনৈতিক দল। কোটি টাকার বেশি আয় হয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপির। আর ফরম বিতরণে টাকা নেয়নি দুই বড় দল বিএনপি ও জামায়াত। কয়েকটি দল প্রতি আসনের বিপরীতে একাধিক মনোনয়ন বিক্রি করা হলেও জোটের কারণে বেশিরভাগ আসনেই নিজেদের প্রার্থী দিতে পারেননি। মনোনয়ন না পাওয়া এই নেতাদের টাকা ফেরত দেওয়া হয়নি বলে জানা গেছে। এছাড়া ফরম বিক্রি বাবদ টাকা নেয়নি চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আর কয়েকটি দল জানিয়েছে তারা নামে মাত্র ফি নিয়েছে। তবে মনোনয়ন ফরম বিক্রি করে বড় অঙ্কের অর্থ আয় করেছে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির নির্বাচনী মিডিয়া উপপ্রধান মাহবুব আলম বাংলা ট্রিবিউনকে জানান, তাদের ১৫০০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। সাধারণ প্রার্থীদের কাছ থেকে প্রতিটি ফরম বাবদ নেওয়া হয়েছে ১০,০০০ টাকা করে। এর মধ্যে মুক্তিযোদ্ধা ও কৃষক শ্রমিক প্রতিনিধিদের কাছ থেকে নেওয়া হয়েছে ২,০০০ টাকা করে। তবে এই ক্যাটেগরির প্রার্থী কতজন আছে তা সঠিকভাবে তিনি বলতে পারেননি। এদের মধ্যে ২০০ জন প্রার্থী হলেও এখান থেকে আয় হয় ৪ লাখ টাকা। বাকি ১,৩০০টি ফরম ১০,০০০ টাকা হিসেবে বিক্রি করে আয় হয়েছে ১,৩০,০০,০০০ টাকা। সব মিলিয়ে মোট আয় হয়েছে ১,৩৪,০০,০০০ টাকা। তবে জামায়াতের সঙ্গে সমঝোতার কারণে মাত্র ৪৬টি আসনে প্রার্থিতা জমা দিয়েছে এনসিপি, এমনটি জানান মাহবুব। মনোনয়ন ফরম বিক্রি নিয়ে প্রকাশ্যে কোনো তথ্য জানায়নি বিএনপি। এবছর নির্দিষ্ট আসনে দলীয় প্রতীকে প্রার্থিতা করার কারণে সাধারণভাবে ফরম বিক্রি করেনি তারা। যদিও বিএনপির একজন উচ্চ পর্যায়ের নেতা বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, মনোনয়ন ফরম বিক্রি করেই তাদের বেশিরভাগ আয় আসে। সর্বশেষ ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিক্রি করে বিএনপির আয় হয়েছিল ২,২৯,০০,০০০ টাকা। তখন তারা ৪,৫৮০টি ফরম বিক্রি করেছে, প্রতিটি ৫,০০০ টাকা করে। বৃহস্পতিবার ও শুক্রবার বিএনপির একাধিক দায়িত্বশীল নেতার কাছে এ বিষয়ে জানতে চাইলেও তারা উদ্ধৃত হতে সম্মত হননি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের একজন জানান, এবছর কেন্দ্রীয় অফিস থেকে নির্বাচনের ফরম বিক্রি হয়নি। এ বিষয়ে জানতে চেয়ে নির্বাচন সংশ্লিষ্ট একজন নেতাকে কল করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ফরম বিক্রির বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বাংলা ট্রিবিউনকে বলেন, তাদের মোট ৩০০টি ফরম বিতরণ করা হয়েছিল। তবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন ২৭০টি আসনের প্রার্থী। আর আসন সমঝোতার কারণে ৩০ জন জমা দেননি। তিনি জানান, তারা মনোনয়ন বাবদ কারো কাছ থেকে কোনো টাকা নেননি। ফরম দেওয়ার সময় শর্ত ছিল, দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলে প্রত্যাহার করতে হবে। আর প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কেন্দ্রের বাইরেও স্থানীয় নেতাদের মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে। ফরম বিক্রি করে আয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে তরুণদের আরেক রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ। দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ জানান, তার দল থেকে মোট ২৭০টি আসনে মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে। প্রতিটি ফরমের দাম ২০,০০০ টাকা। সেই হিসেবে তাদের আয় হয়েছে ৫৪,৪০,০০০ টাকা। তিনি বলেন, ২৭০টি আসনে মনোনয়ন ফরম বিক্রি করা হলেও বিএনপির সঙ্গে আসন সমঝোতার কারণে মাত্র ১০৪টি আসনে প্রার্থীরা ফরম জমা দিয়েছেন। ধর্মভিত্তিক দ্বিতীয় বড় দল ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলে কারিম মারুফ জানান, তারা ৩০০ আসনে মনোনয়ন ফরম বিতরণ করেছেন। তবে জামায়াত সহ অন্যান্য দলের সঙ্গে আসন সমঝোতার কারণে তারা মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৭২টিতে। তিনি জানান, তার দল মনোনয়ন ফরম বাবদ প্রার্থীদের কাছ থেকে কোনো টাকা নেননি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি রতন বলেন, আমরা মোট ৬৫টি ফরম বিতরণ করেছি। তবে এক্ষেত্রে কারো কাছ থেকে ন্যূনতম ফিও নেওয়া হয়নি।
তিনি আরও জানান, কেন্দ্রীয়ভাবে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি, প্রার্থী বাছাই করেছে স্থানীয় সংগঠন। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, তারা মোট 11টি ফরম বিতরণ করেছেন। এর মধ্যে 7টি আসনের জন্য ফরম জমা দিয়েছেন মনোনীত প্রার্থীরা, আর 2টিতে মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা আপিলে ফেরত না পেলে আমাদের প্রার্থী থাকবেন 5 জন। মনোনয়ন ফরম বিতরণে কারো কাছ থেকে তারা কোনো ফি নেননি বলে জানান সাইফুল। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার ও মিডিয়া সম্পাদক হাসান জুনায়েদ জানান, জোটের সঙ্গে আসন সমঝোতা নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, তাই তারা ফরম বিতরণ শুরু করেছেন 28শে ডিসেম্বর থেকে। তাদের ফরম বিক্রি হয়েছে 155টি, আর জমা দিয়েছেন 90টি। প্রতিটি ফরম বিক্রি করা হয়েছে 1000 টাকা করে। সেই হিসেবে তাদের আয়ের পরিমাণ 1,55,000 টাকা। গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাচ্চু ভুইয়া জানান, তারা 26টি ফরম বিতরণ করেছেন। প্রতিটি ফরম 1000 টাকা করে বিক্রি করা হয়েছে। সেই অনুযায়ী তাদের আয় 26,000 টাকা। তিনি বলেন, আসন সমঝোতার কারণে 18টি আসনে গণসংহতির প্রার্থীরা ফরম জমা দিয়েছেন। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, তারা 110টি আসনে মনোনয়ন ফরম বিতরণ করেছেন। প্রতিটি ফরমের জন্য ফি নেওয়া হয়েছে 500 টাকা করে। সেই হিসেবে দলের আয় হয়েছে 55,000 টাকা। তিনি জানান, তারা 45টি আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এর মধ্যে 41টি বৈধ হয়েছে। এবি পার্টি শতাধিক মনোনয়ন ফরম বিক্রি করেছে। তাদের আয় খুব বেশি হয়নি বলে জানান একজন নেতা। তার ভাষ্য, ফরমের মূল্য রাখা হয়েছে সৌজন্যমূলক। এদিকে বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকা তারেক রহমান। শুক্রবার রাতে দলের গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। সংবাদ মাধ্যমে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এই প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব প্রদান করা হয়। এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে রাত 9:30টার পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে তারেক রহমান সভাপতিত্ব করেন। অপরদিকে আওয়ামী রেজিমের ছায়ায় থাকা জাতীয় পার্টির দোটানায়। বিগত 17 বছরে আওয়ামী রেজিমের ছায়ায় থাকা জাতীয় পার্টির অবস্থা টালামাটাল। অভ্যুত্থান পরবর্তী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও জাতীয় পার্টি এখনও রাজনীতির মাঠে রয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে দলটি কোণঠাসা অবস্থায় আছে, পড়েছে ভাঙনের মুখে। বেশ কয়েকজন শীর্ষ নেতা দল ছেড়ে আলাদা জাতীয় পার্টি গড়েছেন। তারা আসল জাপার বাইরে একটি ফ্রন্টও গড়েছেন। এমন অবস্থায় জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি পড়েছে দোটানায়। নির্বাচনে অংশ নিতে নেতারা মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত দলটি নির্বাচনে থাকবে কিনা এ নিয়ে খোদ নেতারাই দ্বিধায় আছেন। জাপা 243 আসনে মনোনয়ন ঘোষণা করলেও জমা দিয়েছে 224 আসনে। বৈধ প্রার্থী বিবেচিত হয়েছেন 167 জন। নির্বাচনে থাকলেও দলটির চেয়ারম্যান জিএম কাদের নির্বাচনী কার্যক্রমে এখনও দৃশ্যমান হচ্ছেন না। দলীয় সূত্রের দাবি, নির্বাচনে অংশ না নিতে একটি মহলের চাপ আছে। এ চাপের কারণে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে যেতে পারে জাপা। তবে নির্বাচন না করলে আওয়ামী লীগের সহযোগী হিসেবে দলটির অবস্থান আবার আলোচনায় আসবে। তখন পরিস্থিতি মোকাবিলা করতে পারা যাবে কিনা এটিও নেতাদের বিবেচনায় রয়েছে। এ অবস্থায় কঠিন পরিস্থিতিতে আছেন জিএম কাদের। নির্বাচন পরিস্থিতি নিয়ে দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন, আমাদের বারবার আঘাত করা হয়েছে। পার্টি অফিসে আগুন দেয়া হয়েছে, প্রোগ্রাম করতে দেয়া হয়নি। আমাদের অনেক যোগ্য প্রার্থী আত্মরক্ষার্থে মনোনয়ন নেওয়ার সাহস পাননি। আমরাও তাদের উৎসাহিত করতে পারিনি। জাতীয় পার্টি ভোটমুখী দল। বর্তমানে জাতীয় পার্টি ভোট করতে আগ্রহী। তবে আমাদের যদি আগের মতোই মবের শিকার হতে হয় এবং প্রশাসন চেয়ে চেয়ে দেখে, তখন আমাদের চিন্তা বদলাতে বাধ্য হব। দলটিকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার বিষয়ে তফসিলের পরও কথা উঠেছে। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে বাইরে রাখার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির অভিযোগ, বিগত ফ্যাসিবাদী সরকারের সহযোগী হিসেবে জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ গ্রহণযোগ্য নয়। আসিফ মাহমুদ বলেন, জাতীয় পার্টি অতীতে ফ্যাসিবাদী সরকারের সহযোগী ছিল। আমরা চাই না তারা নির্বাচনে অংশ নিক। কমিশনের কাছে পরিষ্কারভাবে এই অবস্থান তুলে ধরেছি। নির্বাচনের মাধ্যমে তাদের কোনো ধরনের পুনর্বাসন আমরা চাই না।
ওদিকে নির্বাচনে জাপার বৈধ প্রার্থীরা অনেকেই ভয়ে আছেন। বরিশাল বিভাগের একজন প্রার্থী বলেন, আমি নির্বাচনে যে অংশ নেব জনসংযোগ করার লোক পাচ্ছি না। যারা আমার কাছের লোক তারা দ্বাদশ নির্বাচনে যাওয়ার কারণে রাগ করে আছেন। এরপর যারা আছেন তারা ভয়েই আমার সঙ্গে আসবে না। এখন আমার প্রচারে বাধা আসলে আমি কি করতে পারবো সেটাও জানি না। তিনি আরও বলেন, 5ই অগাস্টের পর এলাকায় প্রকাশ্যে রাজনৈতিক কোনো প্রোগ্রাম আয়োজনের সাহস করে উঠতে পারি নাই। এমনকি নির্বাচন ঘোষণার পর এলাকায় যাওয়ার সাহসও পাচ্ছি না। ভোট যে চাইব কি বলে চাইব সেটাও বুঝতে পারছি না। নির্বাচন হবে কিনা সেটাও বুঝতে পারছি না। এ বিষয়ে জাপা মহাসচিব শামীম হায়দার বলেন, নির্বাচন না হওয়ার সংখ্যা অনেকের মধ্যেই আছে। জাতীয় পার্টিকে যাচাই বাছাইয়ের পরও নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেয়া হচ্ছে। হুমকিটা মূলত এনসিপিই দিচ্ছে। এগুলো তফসিল পিরিয়ডে আমরা দেখি নাই। তিনি আরও বলেন, জাতিসংঘ নির্বাচন পর্যবেক্ষক পাঠাচ্ছে না। এ বিষয়ে একটু অবাকই হয়েছি। ফলে নির্বাচনটা শুরু থেকেই প্রশ্নবিদ্ধের দিকে যাচ্ছে। সরকার যদি শুরু থেকেই দক্ষ হাতে নির্বাচন পর্যন্ত দেশ না চালায় তাহলে আরও প্রশ্ন আসতে পারে। আরও থাকছে খালেদা জিয়া শহীদ হাদির কবর জিয়ারত জকসু ছাত্রদল প্যানেলের। জকসু নির্বাচনে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী AKM রাকিব ও AGS প্রার্থী BM তানজিলের নেতৃত্বে প্যানেল থেকে নির্বাচিতরা বেগম খালেদা জিয়া ও শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতে অংশ নিয়েছেন। শুক্রবার জুমার নামাজ শেষে জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তারা। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজার প্রাঙ্গণে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল থেকে নবনির্বাচিত পাঠাগার ও সেমিনার বিষয়ক সম্পাদক রিয়াসাল রাকিব, পরিবহন সম্পাদক মাহিদ হাসান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক তাকরিম আহমেদ, কার্যনির্বাহী সদস্য সাদমান সাম্য সহ অন্যান্যরা। এ বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে ভিপি প্রার্থী ও ছাত্র অধিকার পরিষদের শাখা প্রধান AKM রাকিব বলেন, আমরা নির্বাচনকালীন সময়ে খালেদা জিয়া ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতে যেতে পারিনি। সে কারণে আজকে যাওয়া। গণতন্ত্রের জন্য তার যে লড়াই, সেই লড়াইয়ের মূল মন্ত্র আমরা ধারণ করি। শহীদ ওসমান হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে গেছেন, আমরাও লড়ে যাব। গণতন্ত্র প্রতিষ্ঠা ও আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের প্যানেল ও আমরা লড়ে যাব। এবং সবশেষে থাকছে জয়শঙ্কর ইউনুস সাক্ষাৎ না করাতেই কি বন্ধ ভিসা? ভারতের নাগরিকদের জন্য পর্যটক ভিসা বন্ধের বিষয়টি আদতে বাংলাদেশের ইটের জবাবে পাটকেল বলে জানাচ্ছেন ঢাকার বিদেশ দপ্তরের এক অফিসার। তার দাবি, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে অনুষ্ঠানে যোগ দিতে এসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে দেখা না করাতেই ভিসা বন্ধ করল ঢাকা। বুধবার কার্যত চুপিসারে কলকাতা উপদূতাবাস থেকে পর্যটক ভিসা দেওয়া বন্ধ করে দেয় বাংলাদেশ। এই সময় খবরটি প্রকাশিত হওয়ার পরে বৃহস্পতিবার মুখ খুলেছে বাংলাদেশের বিদেশ মন্ত্রক। তবে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ বা সাংবাদিক বৈঠক নয়। বিদেশ মন্ত্রকের একটি সূত্র সাংবাদিকদের জানিয়েছে, ভারতীয়দের জন্য ভিসা সীমিত করার খবরটি সঠিক। পর্যটক ভিসা বন্ধ থাকলেও বাণিজ্যিক ও অন্য ভিসা দেওয়া হবে। 31 ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শেষকৃত্যে যোগ দিতে বিশেষ বিমানে ঢাকা গিয়েছিলেন এস জয়শঙ্কর। সেখানে তিনি খালেদ পুত্র তারেক রহমানের সঙ্গে দেখা করে সমবেদনা জানান ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক বার্তাও তুলে দেন তার হাতে। অন্তর্বর্তী সরকারের পক্ষে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান তাকে আপ্যায়ন করেন। সূত্রের খবর, খালিলুরই এস জয়শঙ্করকে বলেছিলেন, প্রধান উপদেষ্টা ইউনুস পাশের ঘরেই রয়েছেন, ভারতের বিদেশমন্ত্রী চাইলে তার সঙ্গে সৌজন্য বিনিময় করে আসতে পারেন। জয়শঙ্কর যে শুধু ইউনুসের সঙ্গে আলাপে আগ্রহ দেখাননি তাই নয়, খালিলুরের কথার কোনো জবাবও দেননি। পাকিস্তান, মালদ্বীপ, ভুটানের প্রতিনিধিরা অবশ্য ইউনুসের সঙ্গে দেখা করেন, ছবিও তোলেন। সূত্রের খবর, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একাংশ এস জয়শঙ্করের এই আচরণকে উদ্ধত্ত এবং ঔন্নাসিকতা বলে নিন্দা করেন, কিন্তু প্রকাশ্যে কিছু বলেননি। বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন পরের দিন বলেন, এই সফরকে অতিরিক্ত বিশ্লেষণ করার প্রয়োজন নেই। এটি সৌজন্যমূলক সফর, রাজনৈতিক বা দূতাবাসিক বার্তা খোঁজার দরকার নেই। কিন্তু উদ্ধত্তের উপযুক্ত জবাব দেওয়ার জন্য চাপ বাড়াতে থাকে ইউনুসের অতি অনুগত একটি প্রভাবশালী গোষ্ঠী। বিনা নোটিসে ভারতীয়দের পর্যটক ভিসা বন্ধ করার সিদ্ধান্ত আসলে তারই ফলশ্রুতি, দাবি ঢাকার বিদেশ মন্ত্রক সূত্রের। শুধু কলকাতা নয়, মুম্বাই ও চেন্নাইয়ের দূতাবাসিক ভবনগুলিকেও নির্বাচন পর্যন্ত পর্যটক ভিসা দেওয়া বন্ধ রাখার মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি ও আগরতলা কেন্দ্র থেকে ভিসা আগেই বন্ধ করা হয়েছিল, তবে সবচেয়ে বেশি পর্যটক ভিসা দেওয়া হয় কলকাতা উপদূতাবাস থেকে, তারপরে আগরতলা। এই দুই শহরের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক যোগাযোগই এর কারণ।
এক প্রাক্তন ভারতীয় কূটনীতিকের কথায় দিল্লিতে বিরিয়ানি উৎসব আর জামদানি মেলা করে বাংলাদেশ হাই কমিশন সম্পর্ক এগোনোর কথা বলবে, মানুষে মানুষে যোগাযোগের কথা বলবে, আবার পর্যটকরা ভিসা চাইলে বলবে বন্ধ আছে। দুটো কি একসঙ্গে চলে? কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক মনে করে না যে এস জয়শঙ্কর ঢাকায় গিয়ে ইউনুসকে কোনো অসম্মান করেছেন। বিদেশ মন্ত্রকের এক আধিকারিক বলেন, প্রথমত ইউনুসের সঙ্গে সাক্ষাৎ জয়শঙ্করের সফরসূচিতেই ছিল না। দ্বিতীয়ত, তিনি গিয়েছিলেন খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে। ইউনুস যে পাশের ঘরে অপেক্ষায় থাকবেন তার জানার কথা নয়। ওই কর্তা জানান, ভারত সরকার ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপরে আদৌ আস্থাশীল নয়। বাংলাদেশি সংখ্যালঘুদের উপর প্রতিদিনই হামলা হচ্ছে। উত্তর পূর্বের রাজ্যগুলিকে বিচ্ছিন্ন করার হুমকি দিচ্ছেন ইউনুসের প্রিয় ছাত্রনেতারা। এই পরিস্থিতিতে ইউনুসের সঙ্গে সৌজন্য দেখানোর ইচ্ছা জয়শঙ্করের নাও হতে পারে, আর সেটা ভারত সরকারের নীতির সঙ্গে সাযুজ্য রেখেই। দিল্লি আগেই বলেছে, বাংলাদেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন এবং একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার দেখতে চায় ভারত।